আপনাকে ব্ল্যাক ডায়মন্ড নামটি ১ম কে দিয়েছিলেন? এটা এটা হচ্ছে জনগণের মধ্যে থেকে এসেছে। মানে হচ্ছে যে আমি যেহেতু একটু কালো, তো এটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করা যায়? তো কালোকে যদি ভালোবাসো, তাহলে তো কালো মানিকই বের হবে। তো ব্ল্যাক ডায়মন্ডটা এরকম। স মানে একেবারে ভরা মজলিস থেকে এসেছে নামটা আমার। সাধারণ মানুষের সাধারণ মধ্য মানুষের থেকে কাছ থেকে এসেছে। বলেছে। আম দেশ ছেড়ে যখন চলে গেলেন সেই সময়ের গল্প শুনে আপনি তো বাইরে যখন গেলেন আপনি তো নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না যে আরেকটি জীবনে গিয়ে নতুন না, করে আমাকে স্ট্রাগল যেতে করার হবে আমি জন্য। তার জন্য রেডি ছিলাম না। যখন দেখলাম এখানে আমি কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছি, কাজকর্ম করতে পারছি না, হ্যাঁ? তো তখন চিন্তা করলাম যে আমি তাহলে কি করব? আমার আমার প্রফেশন এটা। আচ্ছা, এখন অন্য কোনো প্রফেশনে গেলেও সেখানে চাকরি-বাকরি জুটবে না, জুটছেও না। তাহলে তো আমি ফাইন্যান্সিয়ালি আমি একটা ভীষণ ক্রাইসিস, আমার বাচ্চা পড়বে কি করে? আমার বাচ্চার পড়াশোনা আছে। সবকিছু মিলিয়ে আমি তখন আর পেরে উঠলাম না। তো এইজন্য চলে গেলাম। আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেলাম বাইরে। তাকে পড়াশোনা করালাম। আলহামদুলিল্লাহ সে কমপ্লিট করে ইঞ্জিনিয়ার হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করছে। তো এই যে একটি ছেলে এই আপনার। দীর্ঘ হুম। পথে অনেক সময় গেছে, অনেক স্ট্রাগল গেছে, অনেক আ বেশ কিছুটা সময় আমার একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলতে হয়েছে। আমরা দেশের যারা বাইরে। মানে হ্যাঁ, যে আমি একাধারে আমার একটা ক্যারিয়ার আছে। সেই ক্যারিয়ারের কাজ আমি করতে পারছি না। পাশাপাশি আমি যে অন্য কোনো জব করব, বিজনেস করব সেটাও করতে পারছি না বাংলাদেশে। তো ফলে তখন দেখলাম যে আমার ওয়ার্ল্ডটা তো এখানে নাই এখন আর। তো সেজন্য আমার চলে যেতে হলো। আমি পরে আমার ছেলের ফিউচারটা আগে। আমার বাচ্চার ফিউচারের কথা চিন্তা করে, লাইফ সিকিউরিটির কথা চিন্তা করে চলে গেলাম। ওখানে কিভাবে আপনি পরে আপনি তো স্থায়ী ওখানে হলেন এবং একটু আপনি ওখানে হ্যাঁ, ওখানে কি ওখানে ধরনের তো কাজ নানান করতে রকম হয়েছে যদি রাইট। একটু ওখানে বলেন? হ্যাঁ। পড়াশোনা করতে হয়। এমনিতে কিছু হয় না। সার্টিফিকেট নিতে হয়। তো যে কাজই করতে হবে সেটার সার্টিফিকেট লাগবে, পড়াশোনা লাগবে। তো আমি ওখানে গিয়ে একটা মজার ব্যাপার যে আমি ইয়ে করতাম, অ রিয়াল এস্টেট করতাম। আচ্ছা। রিয়াল এস্টেট। তখন রিয়াল এস্টেটের সার্টিফিকেট নিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। করে ওখানে কলেজে ভর্তি হয়ে পড়ে-টরে রিয়াল এস্টেটে পড়ে সার্টিফিকেট নিয়ে আ আমি রিয়াল এস্টেট কাজ করি। বাড়ি কেনা-বেচা, তারপরে বাড়ি রেনোভেট করা, অকশন থেকে বাড়ি কিনে সেটাকে রেনোভেট করা। এরকম কিছু কাজ আমি শুরুর দিকে করেছিলাম। কিন্তু সত্যিকার অর্থে আমি যেই মানুষটা যেটার শিল্পের ছাঁচ, শিল্পের বাইরে গিয়ে তো আমার জন্য কঠিন হয়ে যায় সেটা। যত আ ট্যালেন্টই থাকুক না কেন, যত ইন্টারেস্টিংই হোক না কেন, আমি মনে করি যে এটা সেইজন্য মাঝে ওটা কন্টিনিউ করতাম। আবার মাঝে ওখানে যেসব অনুষ্ঠানগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, সেগুলো করতাম। যদিও আমি কমিউনিটিতে যে প্রোগ্রামগুলো হতো বরাবরই আমি আরকি। হুম। সিলেক্টিভ, মানে প্রয়োজন থাকলেই সব অনুষ্ঠানে যেতে হবে আমি সেটা আ মনে করি না। তো সেজন্য আমার কাজ খুব বেছেই কাজ করতে হতো। দেশে এখন শিল্পীদের জন্য আসলে কতটুকু আপনি একবার বলেছেন যে খুব ভালো না আপনারা অপেক্ষা করছেন। কিন্তু তারপরেও আমি আপনার কাছে যদি জানতে চাই স্পেসিফিক যে কি কারণে আপনি ভালো না মনে করছেন এবং কি ধরনের পরিবর্তন আসলে দরকার একটি শিল্পী সহায়ক উম আ তো সাংস্কৃতিক প্রথমত পরিবেশের হচ্ছে জন্য? আপনার শিল্পী কেন দরকার? আপনি শিল্পী দিয়ে কি করবেন? আপনার দেশের সংস্কৃতিকে তুলে ধরবেন। হুম। কান্ট্রি রিপ্রেজেন্ট করবেন। দেশের সম্পদ বানাবেন। শিল্পীদেরকে দেশের অলংকার বানাবেন। তো সেই অলংকারের যদি ১২ টা বাজিয়ে দেন তো সে আর অলংকার থাকলো কোথায়? তো এখন একটা শিল্পী তো রাতারাতি তৈরি হয় না বা কেনা-বেচা হয় না। যে আপনি কিনে আনলেন, একটা মডেল এনে তাকে বানিয়ে ফেললেন। ইটস নট দ্যাট। ইটস লাইক অনেক হিউজ স্ট্রাগল আছে, হিউজ লার্নিং আছে, হিউজ এক্সারসাইজ আছে। তো একটা শিল্পী তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট লাগে। আপনি আপনার একটা শিল্পীকে যে আপনি তৈরি করবেন যে হ্যাঁ, একে আমি তৈরি করব। আমার এ ইস একে ফিউচার প্ল্যান এ
একে আমি সেইভাবে তৈরি করব যে আমার দেশকে কালচারালি সমৃদ্ধ করে এবং দেশকে রিপ্রেজেন্টও করতে পারে। এরকম একটি যোগ্য শিল্পী তৈরি করবেন। তো সেই শিল্পীটা যদি যে নিজেই তৈরি হইতে যাবে, তো সে তার তার জীবন চলবে কি করে? তার সংসার চলবে কি করে? খাবে কি করে? সে কোথায় যাবে? কোথায় পড়বে? কে শিখাবে? সেই জায়গাগুলো কোথায়? সেই ইনভেস্টমেন্ট কোথায়? সেই পৃষ্ঠপোষকতা কোথায়? এই যে খেলা নিয়ে এত ইনভেস্টমেন্ট হয়, এত পৃষ্ঠপোষকতা হয়, লক্ষ কোটি টাকা হয় খেলার গেমে। তো খেলা কি সংস্কৃতির বাইরে? না, সংস্কৃতির পার্ট তো একটা। এই সংস্কৃতির মধ্যে ফাইন আর্টস হচ্ছে মিউজিক। একটা কণ্ঠশিল্পী তৈরি হতে সময় লাগে। তার শেখার ব্যবস্থা কোথায়? তার সে কোথায় শিখবে? সে কি করবে? কিভাবে? কোন জায়গায় হবে? আজকাল যে রিয়েলিটি শো গুলো হচ্ছে, একটা শিল্পী ওখানে আসছে, গাইছে, তারা রিয়েলিটি শোতে কম্পিটিশন করে অ্যা লাইক আইডল বা তারকা যেটা হয়ে গেল। ইটস গুড, আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু পরের দিনেই কেন তাকে প্রফেশনালি কোথাও গাইতে যেতে হবে টাকা নিয়ে? সে আরেকটু সময় তাকে দেয়া হোক, সে শিখুক আরেকটু ভালো করে।